আচ্ছা, কি অবস্থা তোমাদের? তোমরা কি অবস্থা, কেমন আছো? আমার কথা কি শোনা যাচ্ছে? নব, আমার কথা কি শোনা যাচ্ছে? তো তো লাস্ট ক্লাসে একটা ম্যাথ দিয়েছিলাম, করছো? করে ছবি দিতে বলছিলাম কি? বলিনি কোথায়? যাই হোক, করছো কি? করছো? এর উত্তরগুলো বলো তো। 1 নম্বরে কত উত্তর আছে? 1 নম্বরে তাপ শক্তি, শোষিত তাপ পেয়েছিল। রাইসা, তুমি করো নাই? করছো? উত্তরগুলো বলো তো কত আসছে। 1 নম্বরের উত্তর কত আসছে? যেটা আগে নম্বর। হম, ঠিক আছে। আর 2-এ বর্ধিত তাপ পেয়েছিল বোধহয়, সম্ভবত। কত? 70? আর 2 নম্বরটাতে ওই বলছিল কি পরিমাণ তাপ শোষণ বা বর্জন করবে বি থেকে এতে বক্র। কত? 150? তোমাদের কথাগুলো আমি বুঝতে পারছি না। আচ্ছা, তারপরে হলো আহ 3 নম্বরটা কত আসছে? 3 নম্বরের উত্তরে? 2 নম্বরটা বললাম -150 জুল, এটা আসার কথা। হ্যাঁ, বর্জিত তাপ 150, হ্যাঁ। ওটাই, ওটাই আসবে। হুম, বর্জিত তাপ 150, হ্যাঁ। আর হচ্ছে ইয়াটা বলো, 3 নম্বরটা বলো। 3-এর 2টা প্রশ্ন ছিল, এডি পথে আর ডিবি অংশে শোষিত তাপ চাইছে। হুম, ঠিক। ইয়া, আইসা, তোমার কি একই আসছে, এগুলো আসছে নাকি তোমার ভিন্ন উত্তর আসছে? হুম, যে নম্বরটা ভুল গেছে। আচ্ছা, -15 তো হওয়ার কথা, কারণ এখানে লেখছিল, কি বলছে এখানে, ব্যবস্থার উপর কাজ করা হয়েছে, এবং ব্যবস্থার উপর কাজ হলে তো -50। আর তোমার এখানে কি বলছে যে ডেল ইউ এর ডিইউ হচ্ছে তোমার -100 হবে। কারণ দেখো, তোমার এ থেকে বি পয়েন্টে যখন যাচ্ছিলা তখন সম্ভবত 100, ডিইউ এর মান 100 জুল ছিল। আচ্ছা, আমি একটু অঙ্কটা দেখতে হবে আমাকে। ইউ এ বি হচ্ছে 100 জুল, ঠিক আছে? যেটা তুমি ওই 1 নম্বর অঙ্ক থেকে বের করছো, ডেল ইউ এর ভ্যালু 100 জুল। তুমি 1 নম্বর অঙ্কটাতে বের করো, মানে প্রশ্নটা একটু বের করো। ওখানে কি লেখা আছে বলো তো? লেখা আছে এডিবি পথে কাজ সম্পাদনের পরিমাণ তোমার দেওয়া ছিল, তাই না? তারপর হচ্ছে তোমাকে চাইছিল এডিবি পথে কি পরিমাণ তাপ শক্তি শোষিত হয়। তারপর তোমার উপরে ইনফরমেশনটা ছিল কিসের? এসিবি পথে কি বলে, যদি ব্যবস্থাটাকে নেওয়া হয়, তাহলে 200 জুল তাপ ব্যবস্থা কর্তৃক শোষিত হয়, ব্যবস্থাটি 100 জুল কাজ করে, তাহলে ওখানে একটা ডেইলি এর ভ্যালু বের করছো না?
তাহলে ওই ডেল ইউ এর ভ্যালুটা আসলে কোনটা? ইউ এসিবি পথে ডেল ইউটা বের করছো, তাই না? মানে তুমি আমার কথাটা বুঝতে পারতেছো কিনা? যে আমরা কি বলছিলাম, যে পথে তোমার কাজ করবে ওই পথের জন্য ফার্স্ট এর সূত্রটা লিখবা। তাহলে প্রথম অঙ্কটাতে ইনফরমেশনটা এরকম ছিল যে ডি ডি কিউ এসিবি এটা লিখবে তুমি, ডি ইউ এসিবি যোগ হলো টি ডাব্লিউ এসিবি, তাই না? এটা হচ্ছে তোমার, ওটা লিখবা তুমি, ডেল ইউটা তোমার লাগে। তাহলে এখান থেকে তুমি ডিকিউ এসিবি তোমাকে দেয়া ছিল সম্ভবত, এটা 200 জুল। এই যে বলছে যে এ থেকে বি অবস্থায় নেওয়া হলে 200 জুল তাপ ব্যবস্থা কর্তৃক শোষিত হয়। তাপ তাপ শোষিত হওয়া মানে কি? পজিটিভ। তাহলে ডি ইউ এসিবি, আর কাজ করলে দিছে ব্যবস্থাটা 100 জুল কাজ করে, তাই ব্যবস্থা কাজ করলে আমি পজিটিভ বলছিলাম, এর আগের দিন আমি আসলে ভুল বলছিলাম প্রথমে। তারপর ডি ইউ এসিবি কত আসতেছে আমাদের? 100 জুল, তাহলে এটা পজিটিভ আসলো। তাহলে কোন পথে? এ সি বি পথে। এখন ডিইউ এসিবি যা ডিইউ এবি তো তাই হবে, তাই না? ডিইউ এবি একই, 100 জুলই হবে, কারণ ওই যে ফাইনাল আর ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর নির্ভর করতেছে। তো 2 নম্বর অঙ্কটাতে তুমি তো উল্টাটা করতেছো, তাই না? যে তোমার হচ্ছে বি থেকে এতে আসতেছো, তাহলে ডিইউ এবি যদি 100 জুল হয়, তাহলে ডিইউ বি এ কত হবে? -100 জুল। আর ওখানে ডিডাব্লিউ বি এ কত হবে? -50, কারণ বলে দিছে যে ব্যবস্থার উপর কাজ করা হয়েছে। এই যে বি থেকে এ কক্ষপথে প্রত্যয়ন করলে ব্যবস্থার উপর 50 জুল। তো ওখানে তোমার বর্ধিত তাপটা বের করতে বলছে যে ডিকিউ আসলে কত, মানে ডিকিউর ভ্যালু কত, ডিকিউ ডি এ কত। তো এখান থেকে দেখবা যে এটা -150 আসে। মাইনাস মানে কি? যে বর্জন আছে। তাহলে তুমি বলবা বর্ধিত তাপ 150 জুল অথবা শোষিত তাপ -150 জুল। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, সমস্যা নেই, ভুল করে দিলাম। তাহলে আমাদের এটা একটু গেল, এটা একটু মোটামুটি ক্লিয়ার হয়েছে। এরপর তাহলে আমাদের আজকের যেই টপিকটা, ওটা পড়তে হবে যে আপেক্ষিক তাপ, যেটা তোমরা হচ্ছে 9-10 এ অল্প একটু পড়ছিলাম। আপেক্ষিক তাপ কাকে বলে? যে এম ভরের কোনো একটা বস্তুর তাপমাত্রা যদি আমি ডেল্টি পরিমাণ বাড়াতে চাই, মানে তাপমাত্রা ডেল্টি পরিমাণ বাড়াতে চাই, তাহলে ধরে নাও কিউ পরিমাণ তাপ শক্তি লাগছে। তাহলে 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে গেলে কি পরিমাণ তাপ লাগে, ওটা আমাদের আপেক্ষিক তাপ বলে। তাহলে আমি সংজ্ঞাটা লিখবো না, জাস্ট এই ইয়াটা লিখি, ম্যাথমেটিক্যাল টার্মটা লিখি। এটা আমাদের ওই যে বস্তুর উপর তাপের প্রভাব একটা অধ্যায় ছিল 9-10 এ, ষষ্ঠ অধ্যায়ে, ওখানে ছিল আপেক্ষিক তাপ। এটা কি সংজ্ঞাটা হলো, আমি জাস্ট সংজ্ঞাটা এমনি বলি, 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয়। 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে হচ্ছে কি করে, বা যে পরিমাণ তাপ শক্তি দরকার তাকে আমরা কি বলবো? আপেক্ষিক তাপ। তাহলে ধরুন আমরা এটা যদি সূত্র ডেভেলপ করতে চাই, আমরা বললাম যে কেজি আহ বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, সরি, 1 কেলভিন তো না, আমরা বলি হচ্ছে ডিটি পরিমাণ, মানে এটা হচ্ছে পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তন, ডেলটি পরিমাণ, ডিটি পরিমাণ বাড়াতে কত লাগে? ডিকিউ পরিমাণ তাপ লাগে ধরুন। তাহলে আমার দরকার হচ্ছে 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বা 1 ইউনিট বাড়াতে, 1 ইউনিট ধরো, 1 ইউনিট বাড়াতে কত লাগবে? ডিকিউ বাই এম ডিটি, এত তাপ লাগবে। তাহলে এই যে এই তাপটা, যত তাপ লাগতেছে, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপ। তাহলে এটাকে আমরা ধরে নেবো কোন একটা সিম্বল দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে এস। এস ইকুয়াল টু ডি কিউ এম ডিটি। ঠিক আছে, এগুলো পরিচয়গুলো কি ওখানে তো বলে দিলাম, যে ডি কিউ হচ্ছে যে কি পরিমাণ তাপ লাগতেছে, তাপমাত্রা পরিবর্তন ডেলটি, আর ভর হচ্ছে বস্তুটার এম। আচ্ছা,
তাহলে এইটা আমরা অলরেডি জানি অল্প অল্প। এখন আমাদেরকে এই অধ্যায়ে যেটা আমরা দেখবা যে আমাদের যে সিস্টেমটা আছে, সিস্টেম বলতে বোঝাচ্ছে ওই যে পিস্টন যুক্ত যে আমাদের পাত্রটা আছে যেটার উপর আসলে আমরা সব কাজ করতেছি, সমচাপ হোক, আয়তন হোক, রুদ্রতাপীয় হোক, সমষ্ণ হোক, তো এটা হচ্ছে গ্যাসিয়াস সিস্টেম। তো গ্যাসিয়াস সিস্টেমের জন্য আসলে আমরা আপেক্ষিক তাপটাকে আমরা নিব না। আমরা নতুন একটা আপেক্ষিক তাপের সমান একটা জিনিস আইডিয়া নিব, সেটা হচ্ছে কি যে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, দেখবা যে গ্যাসের ক্ষেত্রে তো আমরা ভর হিসাব করি না, আমরা বলি যে কত মোল আছে এখানে। ওই যে তোমরা যখন আদর্শ গ্যাস চ্যাপ্টারটা পড়তেছিলে, দেখবা যে তোমরা মোল নিয়ে হিসাব করতেছিলে যে এত মোল গ্যাস আছে, তোমার চাপ এত, এরকম এরকম ছিল, মোল হিসাব করছিল। তো আমরা এই যে যেহেতু গ্যাস নিয়ে আমরা কাজ করব, তো আমরা আমাদেরকে বস্তুটা, ভরটা, আমরা কি পরিমাণটা কেজিতে হিসাব করে থাকি। এবার আমরা বস্তুটার পরিমাণটা, বস্তু যেহেতু আমাদের গ্যাস, এজন্য আমরা পরিমাণটা হিসাব করবো মোল দিয়ে। তো এই জন্য আমাদের কনসেপ্টটা হলো মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে? ঠিক আছে, মোলার আপেক্ষিক তাপ। আর এইটা, আচ্ছা এটা পরে বলতেছি। মোলার আপেক্ষিক তাপ তাহলে কি হবে, যে এবার সবকিছুই ঠিক থাকবে, ওই আমরা ডেলটি পরিমাণ তাপ বাড়াবো, তাপমাত্রা বাড়াবো, আর তোমার হচ্ছে পিকিউ পরিমাণ তাপ লাগবে, কিন্তু আমরা বস্তুর ওজনটা, পরিমাপটা এর আগের বার কেজিতে নিছি, এবার আমরা নিব মোলে। তাহলে এই লাইনটা হবে এরকম, আমরা লিখছিলাম এন মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি পরিমাণ বাড়াতে ডিকিউ তাপ লাগে, তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 ইউনিট বাড়াতে কত পরিমাণ তাপ লাগবে। জাস্ট এম এর জায়গায় এন বসে যাবে। তাহলে আমাদের ওই যে মোলার আপেক্ষিক তাপ, ওটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তাহলে এটা হচ্ছে ডিকিউ এন ডিটি হবে, মানে এম এর জায়গায় জাস্ট এন মোল সংখ্যা বসে, এন হচ্ছে এখানে মোল সংখ্যা। এটা এখন এটা গেল। তাহলে এইটা নিয়ে আমরা কাজ করবো আর কি। তাহলে আমাদের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে যে কোনো একটা গ্যাস তাপমাত্রা 1 কেলভিন বা 1 ইউনিট বাড়াতে যে পরিমাণ কাজ, যে পরিমাণ শক্তি লাগে, সেটা। তো এখন হচ্ছে আমাদের ওই আপেক্ষিক তাপ যেটা আগে পড়ে আসছি, আর এই মোলার আপেক্ষিক তাপ, এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করবো। তো কিভাবে করা যায়, মানে এটা দিয়ে ছোটখাটো একটু এমসিকিউ ম্যাথ আসে। মোলার আপেক্ষিক তাপ আর হচ্ছে আমাদের হচ্ছে ওই যে কি আপেক্ষিক তাপ, যেটা নর্মাল, ওইটার মধ্যে সম্পর্ক। এখান থেকে আনা যায় সম্পর্কটা। সি লিখলাম, ডি কিউ, মোল সমান কি আমরা জানি, ডাব্লু। আচ্ছা, ভরটাকে আমি যেহেতু এম দ্বারা প্রকাশ করছি, তাহলে এম, ডাব্লু ভাগ কি, এটা লেখা যায় না? ওটা লেখা যায় ডিটি। এই যে হয়ে গেল। এন সমান কি, ডাব্লু ভাগ এম, এটা সূত্র তো পড়ছি আমরা, 9-10 তো পড়া হয়েছে। এখানে ভর, এখানে এটা কি বলে, আপেক্ষিক পারমাণবিক ভর বলে এটা, এটা এম। তো এখান থেকে তুমি যদি ই করো, আহ আমাদের দরকার মোলার আপেক্ষিক, তাহলে আমি কি করলাম, এমটা তাহলে উপরে উঠে যাচ্ছে, ডি কিউ এম ডিটি। ঠিক আছে, এখান থেকে সি এমটা বাইরে করে নিয়ে আসো, এটা ইকুয়াল টু ডি কিউ এম ডিটি লেখা যায়। এখান থেকে তুমি যদি, এইটাই তো আসলে এস, তাহলে এটা হচ্ছে কি এম এস। তাহলে মোলার আপেক্ষিক তাপ আর হচ্ছে তোমার আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক কি, তোমার মোলার আপেক্ষিক, সরি, আপেক্ষিক তাপের সাথে তুমি যদি গুণ করে দাও, মানে ওটার ওই গ্যাসটা বা যেই বস্তুটা আছে ওটার আপেক্ষিক পারমাণবিক ভরটা গুণ করে দাও, তাহলে তুমি ওটার মোলার আপেক্ষিক তাপ, তো মোলার আপেক্ষিক তাপটা পাই যাবে। মানে এটা একটা ফর্মুলা, মনে রাখবা, এমসিকিউ তে হয়তো কাজে লাগে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের আলোচনা মোলার আপেক্ষিক তাপ নিয়ে। এটা বুঝো নাই? ও আচ্ছা, এম হচ্ছে বস্তুর ভর, আর এই এমটা হচ্ছে বস্তুর আপেক্ষিক পারমাণবিক ভর। ধরে নাও তোমার কাছে 2 গ্রাম আছে, দুই, হ্যাঁ ডাব্লুর বদলে আমি এম ধরছি। এখানে যেহেতু এম দিয়ে আমি লিখছি না, এই যে তোমার সূত্রটাতে এম দিছিলাম ভরটাকে, এই জন্য ডাব্লুর বদলে আমি এম দিচ্ছি। মানে 2 গ্রাম অক্সিজেন আছে,
মোল সংখ্যা বের করতে বলছে। কি করবো? অক্সিজেন ২ গ্রাম দিয়ে অক্সিজেনের যে পারমাণবিক ভর কত এটা? 32 O2 যেহেতু আছে। এটা করব না? তো ওইটাই করা হইছে। ভাগ n বুঝো নাই? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এই মোলার আপেক্ষিক তাপটা আমাদের যে প্রসেস গুলো আছে, ৪ টা প্রসেস আছে না? এই প্রসেস গুলোর জন্য এই মোলার আপেক্ষিক তাপটা কিরকম হতে পারে ওটা এখন দেখতে হবে আমাদের। তো আমাদের প্রসেস হচ্ছে ৪ টা প্রসেস। সমচাপ, সম আয়তন, সমউষ্ণ আর শুদ্ধ চাপীয়। তো দেখি এগুলো ৪ টা প্রসেস এর জন্য আমাদের মোলার আপেক্ষিক তাপটা কিরকম আচরণ করে। প্রথমটা হলো কি, ধরো না আমরা প্রথমে কোনটা নিয়ে আলোচনা করব? সমচাপ, তারপর হচ্ছে সম আয়তন, সমউষ্ণ আর হচ্ছে রুদ্ধতাপীয়। সমচাপে কি হয় যে আমাদের চাপটা স্থির থাকে। এখন আমাকে খালি তোমাদের একটু রিভিশন করে দিই, সমচাপে কি কাজ হয়, মানে কাজের পরিমাণ হয়? মানে প্রশ্নটা কি বুঝাইতে পারছো? বুঝাইতে পারছি মানে সমচাপে আমাদের যদি ইয়াটা ফার্স্ট লটা লেখো, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এখানে কি কোনোটা শূন্য হয় সমচাপের ক্ষেত্রে? প্রশ্ন কি বুঝছো? আচ্ছা, তাহলে আরেকটা এটা, আচ্ছা এগুলো একটু আলোচনা করি। সম আয়তন, সম আয়তনে কি হয়? ডিকিউ প্লাস, আমি আগে লিখে দিই, এটা হচ্ছে তোমার ফার্স্ট ল নাকি, ডিকিউ ডিইউ প্লাস ডিডাব্লিউ। তো দেখো সম আয়তনে কি এই তিনটার মধ্যে কোনটা শূন্য হয়? কোনোটা কি শূন্য হয় সম আয়তনে? একটা রাশি শূন্য হয়, কোনটা শূন্য হয় বলো? সম আয়তনে কি হয়? আয়তন তোমার স্থির, তাই না? তো আয়তন যদি না হয় তাহলে কি কাজ হবে? এর আগের দিন কি আলোচনা করছিলাম আমরা, যে আয়তন পরিবর্তন না হলে কাজ হবে না, তার মানে সম আয়তন পরীক্ষায় আমাদের ডি ডাব্লিউর পরিমাণ 0 হয়। ঠিক আছে তো? অন্য গেলে তারপর সমস্ত পরীক্ষায় দেখো, সমস্ত পরীক্ষায় দেখো, সমস্ত পরীক্ষায় কোনটা স্থির থাকে বলো তো? তাপমাত্রা, তাপ, আয়তন নাকি চাপ, কোনটা স্থির থাকে সমস্ত পরীক্ষায়? কোনটা পরিবর্তন হয় না? অর্ণব, কোনটা পরিবর্তন হয় না বলো? অনেক সুন্দর হয়েছে।
আচ্ছা, দেখো, আমাদের এখানে মধ্যে কারেন্ট চলে গেছে, ওয়াইফাইটা হঠাৎ করে কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখো, আমাদের হচ্ছে এখানে আমি যেটা বলতেছিলাম যে সমচাপ, সমায়তন, সমষ্ণ এবং রুদ্ধতা। তো এক্ষেত্রে আমাদের মানে আমরা যে আপেক্ষিক কি বললাম, মোলার আপেক্ষিক তাপের সূত্রটা বললাম, এটা কি ছিল? যে সি ইজ ইকুয়াল টু ডিকিউ বাই এন ডিটি, এটা ছিল। সি ইজ ইকুয়াল টু ডিকিউ বাই এন, সরি, এন ডিটি। তোমার কাছে একটা গ্যাস আছে, তো তুমি ওটাকে এই চারটা যে কোনো প্রসেসের মধ্যে নিয়ে যেতে পারো। তো ওই গ্যাসের ক্ষেত্রে দেখবা যে এই যে তোমার আপেক্ষিক তাপ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সরি, এটা তোমার গুরুত্বপূর্ণ একটা রাশি ওই ওই গ্যাসের ইয়াগুলো মেজার করার জন্য। তাহলে প্রথমে তুমি সমস্ত পরীক্ষার কথা চিন্তা করো। সমস্ত প্রক্রিয়ায় কি হয় বলো তো? ডিকিউর ভ্যালু কত হয় বলতে পারবে? সমস্ত পরীক্ষার ডিকিউর ভ্যালু কত হয়? অনব, সমস্ত পরীক্ষায় ডিকিউ এর ভ্যালু কত হয়, অর্থাৎ গৃহীত তাপ বা বর্জিত তাপের পরিমাণ কত হয়? আচ্ছা, যাই হোক, ওটা বাদ দাও। আমি একটু ইয়ে বলছি, সমস্ত পরীক্ষায় কোন টার্মটা জিরো হয়, মানে স্থির থাকে, যে এটা পরিবর্তন হচ্ছে না? কোনটা? কোনটা? ডিইউ না, একটু চিন্তা করো, সমস্ত পরীক্ষায় কি পড়ছো? কোনটা জিরো বলছিলাম, কোনটা স্থির বলছিলাম? কোনটা স্থির থাকলে ওটা সমস্ত প্রক্রিয়া হয়, এটা আমাদের বেসিক। তাপমাত্রা স্থির থাকলে, তার মানে ডেল টি এর পরিমাণ কত হবে? জিরো না? তাপমাত্রা তো পরিবর্তন হবে না, ডেল টি হচ্ছে কত? জিরো। তাহলে দেখো, এই সি, এখানে সি এর পরিমাণ কত আসছে? সি কে যদি তুমি একটা কোনো কিছু দিয়ে জিরো দিয়ে ভাগ করে, এটা কত আসে? অসীম আসে না? মানে সমস্ত পরীক্ষায় তোমার এই যে সি এর ভ্যালুটা, এটা আসলে অসীমের সমান, যেটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভবই না। অর্থাৎ সমস্ত পরীক্ষায় তুমি যেহেতু তাপমাত্রা চেঞ্জ করবা না, তার মানে আসলে ওখানে তোমার এই সি টার্মটা আসলে আসতেছে না। ঠিক আছে, ওটা ওটা নিয়ে তার মানে আমাদের আলোচনা থাকবে না এই অধ্যায়। ওটা গেল। ঠিক আছে, তবে যদি কোনোদিন বলে সমস্ত পরীক্ষায় সি এর ভ্যালু কত, মোলার আপেক্ষিক তাপ কত, তুমি বলবে অসীম। কারণ সম্ভবই না, কারণ আমরা তাপমাত্রা পরিবর্তন করবোই না। ঠিক আছে, এই জন্য। এরপরে তুমি ই করো, রুদ্রতাপীয়র কথা চিন্তা করো। রুদ্রতাপীয়তে কোন টার্মটা আমরা বলি যে জিরো হয়? কোনটা জিরো হয় রুদ্রতাপীয়তে? ডিকিউ, ডিইউ, ডিটি? ডিকিউ জিরো হয়। তাহলে ডিকিউ যদি জিরো হয়, তাহলে সি এর ভ্যালু কত হবে? তুমি কোনো তাপ 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 শক্তি নিচ্ছ না, তাহলে আসলে ডিকিউ ভ্যালুটা কত হবে? তুমি ইকুয়েশন দেখে বলো। সরি, সি এর ভ্যালুটা কত হবে? জিরো হবে না? তাহলে রুদ্রতাপীয়তে তোমার সি এর ভ্যালুটা জিরো, সমস্ত পরীক্ষাতে সি এর ভ্যালুটা অসীম। তো এই জন্য আমরা আসলে দেখবা যে আমাদের অধ্যায়ে এই দুইটা, এই রুদ্রতাপীয়র জন্য এবং সমষ্ণের জন্য মোলার আপেক্ষিক তাপের আলোচনা খুব একটা নাই, নাই বলতে নাই। আলোচনা হচ্ছে সমচাপ এবং সমায়তন। কারণ সমচাপ এবং সমায়তনে এই না ডিকিউ জিরো না ডেল টি জিরো, এই দুটাই আহ, মানে একটা ভ্যালু থাকে। তো এই জন্য সমচাপ পরীক্ষায় আমরা যে মোলার আপেক্ষিক তাপটা পড়বো, ওটার নাম দিব সিপি, মানে প্রেসারটা কনস্ট্যান্ট যেহেতু থাকে। আর সম আয়তন পরীক্ষায় যে মোলার আপেক্ষিক তাপটা পড়বো, সেটার নাম দিব আমরা সিভি, যেহেতু আমাদের আয়তনটা ফিক্স থাকে। তো এখন এই সিপি এবং সিভি এর মধ্যে আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে। এই সিপি এবং সিভি নিয়ে আমাদের এরপরে আলোচনা। সমচাপ পরীক্ষায় মোলার আপেক্ষিক তাপ এবং সম আয়তন পরীক্ষায় মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে? তো তো তাহলে আমরা এটা একটু মনে রাখবা যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ হলো সিপি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ হলো সিভি। এই যে লিখে দিলাম, সঠিক সমায়তন পরীক্ষার জন্য সিভি, সম্ভব চাপ পরীক্ষার জন্য সিপি। ঠিক আছে, এখন এই সিপি এবং সিভি আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ দুটা আলাদা দুটা প্রসেসের জন্য আমরা মেজার করতেছি। ঠিক আছে, তো আগে আমরা সিপি এবং সিপির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি, তারপরে আমাদের আবার একটা পড়াশোনা আছে, দেখি কোনটা আগে করা যায়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করে রাখি এখানে, তোমরা একটু মানে আমাদের প্রশ্ন আছে এরকম যে সিপি, এরকম প্রশ্ন আমি শর্টকাটে লিখি যে হয়
সিপি ইজ গ্রেটার দেন সিভি, এরকম একটা প্রশ্ন থাকে। অর্থাৎ এই প্রশ্নটা বলতেছে কি যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের চেয়ে বেশি হয়। কেন বেশি হয় ওটার উত্তর আমাদেরকে বের করতে হবে যে কেন বেশি হয়। ঠিক আছে? এটা আমরা বের করব। তো তার আগে হচ্ছে আমাদের যে প্রসেস গুলো ছিল না বিভিন্ন প্রসেসের জন্য, তো ওই প্রসেস গুলোর জন্য আমাদের হচ্ছে গ্রাফ গুলো যে ছিল, আমরা গ্রাফ গুলো মানে আর্ট করছিলাম। ওই গ্রাফ গুলো আমরা একটু দেখে আসি গ্রাফ গুলো কিরকম আচরণ করে, অন্যভাবে দেখবো আর কি। তবে আমাদের আলোচনাটা এটা আছে যে হয় সিপি ইজ গ্রেটার দেন সিভি, এটা আমরা করবো একটু পরে। একটা সূত্র আমরা পড়ে আসি আদর্শ গ্যাস চ্যাপ্টারে, সূত্রটা হচ্ছে পিভি সমান এনআরটি। এই পিভি টি এগুলোর মধ্যে একটা সম্পর্ককারী সূত্র হচ্ছে পিভি সমান এনআরটি। তো এটা আবার তুমি মোটামুটি প্রত্যেকটা প্রসেসে এই সূত্রটাকে কাজে লাগাইতে পারো। প্রত্যেকটা সূত্রে তুমি এটা প্রত্যেকটা প্রক্রিয়ার জন্য এই সূত্রটা তুমি কাজে লাগাতে পারো। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে? তো এখন আমরা এই সূত্র নিয়ে আমরা একটু কাজ করব। এন এর মান আমি 1 মোল ধরবো। ঠিক আছে? এন এর মান আমি 1 মোল ধরলাম। এরপর এই পিভি, তাহলে এটা সম্পর্কটা কিরকম আসতেছে? পিভি ইকুয়াল টু পিভি ইকুয়াল টু আরটি, এটা আসতেছে। এরপর এই ইকুয়েশনটাকে আমি ডিফারেন্সিয়েট করব ডিটি এর সাপেক্ষে। আচ্ছা, ডিফারেন্সিয়েশন করা মানে কি একটু বলো তো? ডিফারেন্সিয়েশনের মূল কোর বিষয়টা আসলে কি? ডিফারেন্সিয়েশন তোমাকে কি বের করে দেয়? কোনো কিছু বলতে পারবা? মূল নিয়মে যখন আমরা অন্তরীকরণ করছিলাম তখন আমরা কি বলছিলাম যে কোনো একটা ডিফারেন্সিয়েশন যখন তুমি করো ওটা আসলে কি কি মিন করে, কি বলে দেয় এটা? কোন একটা জিনিসের কোন একটা রাশির কি করে ঢালটা বের করে দেয় না? উন ঢাল বের করে সবসময় মনে হয় ডিফারেন্সিয়েশন করা মানে ঢাল বের করতেছি, ইন্টিগ্রেশন করা মানে ক্ষেত্রফল বের করতেছি, মানে এগুলার মানে যেটা মিনিং ছিল এগুলো আলোচনা করছিলাম আমরা। ঢাল নির্দেশ করে কোন একটা কিছু, যেমন তুমি একটা ওয়াই কোনো একটা কিছু মানে এক্স স্কোয়ার প্লাস ডিএক্স, এটাকে তুমি ডিএক্স দ্বারা যখন ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েশন করবে আসলে এটা কি করবে? ঢাল নির্দেশ করবে। এটা কোন একটা বক্ররেখার ঢাল নির্দেশ করে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। যাই হোক, তাহলে আমরা এখানে কি করছি ডিটি এর সাপেক্ষে আমাদের যে পরিবর্তন, আর একটা দেখো আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে থাকি? ইন্ডিপেন্ডেন্ট চলকের সাপেক্ষে, আমাদের যে এক্স টা ইন্ডিপেন্ডেন্ট চলক। তার মানে আমি এখানে ডিটি এর সাপেক্ষে কি করলাম? ডিফারেন্সিয়েশন করলাম। তার মানে অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হচ্ছে এখানে ঢাল বের করা। আহ মানে ওই ইয়াগুলা মানে তোমার পি মানে তোমার তাপমাত্রা পরিবর্তন হলে পি এর পরিবর্তনটা কিরকম হবে, তাপমাত্রা পরিবর্তন হলে ভি এর পরিবর্তনটা কিরকম হবে, ওটা আমার মেজার করতে হবে। যেমন ডিওয়াই যখন ডিএক্স করছে, এটা কি বোঝাচ্ছে? ডেল এক্স এর এত পরিবর্তনের জন্য ডেল ওয়াই এর পরিবর্তন কত, এটা তো ঢাল। তো এটা এখন একটু পরে আবার জিনিস আরো ক্লিয়ার হবে। আমি আপাতত এইটুকুই রাখি কেন আমি ডিটি দিয়ে করলাম এটা। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আচ্ছা, ডিটি না, আহ, এটা দিয়ে করবো, সরি। তো ম্যাথে চলে গেছি। এই ডেল্টা টি আর কি, আমাদের চলকটা হচ্ছে ডেল্টা টি। হ্যাঁ, এটা দিয়ে করবো। ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে কি আছে, ইউভি সূত্র করতেছে, তাই না? ইউভি সূত্র পড়ে, তাহলে একটাকে রাখে আরেকটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। ডিভি ডিটি, ভি কে রাখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করবো ডিপি ডিপি। আর এখানে হচ্ছে আর আসবে ডিটি ডিটি কাটা যায়। তারপর এখানে যদি আমি এভাবে লিখি ডিভি ডিপি আর ডিটি, তাহলে এই একটা সমীকরণ আমরা পাইলাম। এই সমীকরণ থেকে আমরা অনেকগুলো জিনিস এখন বের করব। ঠিক আছে? এই সমীকরণটা দিয়ে কি কি বের করব? তো এই সমীকরণটাতে আমরা বিভিন্ন চেঞ্জ করব, মানে বিভিন্ন ভ্যালু চেঞ্জ করব, করে করে দেখবা যে অনেক কিছু বের হচ্ছে। তো প্রথম যেই আমরা বলতে পারি যে আমাদের সমষ্ণ পরীক্ষায় কি থাকে বলতো? কোনটা স্থির থাকে সমষ্ণ পরীক্ষায়? জলদি জলদি বলো। বলো, সমষ্ণ পরীক্ষায় কি স্থির থাকে?
তাপমাত্রা স্থির থাকে। স্থির থাকে ডেল টির ভ্যালু কত? 0। এই ডেল টির ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের এই যে ১ নং সমীকরণটা যে আসছে ওখান থেকে আমরা কি পাচ্ছি দেখো। আমি কোথায় লিখবো? এখানে লিখবো। তাহলে ওটা এরকম আসতেছে PdV প্লাস VdP ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? কারণ ডেল টি এর ডিটি এর ভ্যালু 0 হবে। তো এখান থেকে তুমি যদি ইয়া করো সমষ্ণ পরীক্ষা যদি হয় তাহলে আমাদের যে গ্রাফটা ওটা P ভার্সেস V গ্রাফ হয় তাই না? P1 V1 P2 V2 এরকম একটা জিনিস আছে। তাহলে আমরা আসলে এখানে এটা মেজার করব। সমষ্ণ পরীক্ষা হয়েছে। তাহলে সমষ্ণ পরীক্ষায় আমরা কি করি দেখো। P ভার্সেস V এর গ্রাফ আছে না? P1 V1 P V এটা কনস্ট্যান্ট থাকে। তাই তো? কনস্ট্যান্ট থাকে। তাহলে আমাদের গ্রাফটা হয় এরকম। তো এই গ্রাফের ঢালের ভ্যালুটা আসলে কত হবে? মানে যেকোনো পয়েন্টে ঢালের ভ্যালু তুমি যদি বের করতে চাও তাহলে এটা আসলে কত? এটা আমরা বের করতে চাই। ঠিক আছে? তো এটা আমরা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। কিভাবে দেখো? আমাদের কি দেখেন এটা যদি y হয় আর এটা যদি x হয় তাহলে এটার ঢালটা আসলে কত আসবে? dp/dv এটা আসবে না? তো ওখান থেকে dp/dv এর ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো। দেখো কি আসে। dp/dv কত আসবে? ধরেন আমি এখানে dp/dv বের করবো না? তাহলে dp মাইনাস pdv করলাম। তাহলে dp/dv কত আসবে? মাইনাস p/v। তাহলে এটা আসতেছে। তাহলে এই যে এই পাশে আমরা একটা ইকুয়েশন পাইলাম। এটা হচ্ছে এই এই বক্ররেখাটার ঢাল নির্দেশ করবে। মাইনাস p/v করলে এটা ঢাল পাওয়া যাবে আর কি। এটা কখন? যখন তাপমাত্রাটা স্থির। ঠিক আছে? তাহলে তাপমাত্রা স্থির থাকলে p ভার্সেস v গ্রাফের ঢাল হচ্ছে মাইনাস p/v। মাইনাস p/v। ঠিক আছে? এখন তুমি বলবা যে এটা তো দেখেই বলা যায় মাইনাস p/v হবে। তো এটা যখন কি বলে আহ, এই পরের প্রসেস গুলোর জন্য আমি করবো তখন আসলে বলতে পারবা না এটা। তখন আসলে একটা ওরকম ভ্যালু টাইপের আসবে। তাহলে এটা কি একটা সূত্র? হ্যাঁ, তুমি একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো। যে p ভার্সেস v গ্রাফের ঢাল হচ্ছে মাইনাস p/v। ঠিক আছে? এরপর তাহলে সমষ্ণ গেল। এরপরে তুমি কি করতে পারো? সমচাপেরটা দেখতে পারো। সমচাপ। সমচাপে কি স্থির থাকে? এই যে ডেল পি এর ভ্যালু এটা 0 হবে তাহলে। তাই না? ডেল পি 0 মানে ডিপি 0 আর কি। ডেল পি বা ডিপি যেটাই বলো পরিবর্তনটা 0। তাহলে ডেল পি যদি 0 হয় তাহলে 1 নং হতে তুমি কি পাচ্ছ দেখো। 1 নং তুমি যদি বের করে রাখছো ডেল পি এর ভ্যালু 0 তার মানে এখানে আসছে পিডিভি ইজ ইকুয়াল টু পিডিভি ইকুয়াল টু আরটিটি। আরে আরটিটি। তাহলে এখানে আমাদের হচ্ছে সমচাপ প্রক্রিয়ায় আমরা কার গ্রাফ আঁকি? সমচাপ প্রক্রিয়া মানে হচ্ছে ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকি তাই না? ভি ভার্সেস টি এর গ্রাফ। তো ভি ভার্সেস টি এর গ্রাফ মানে ওই যে ভি সমানুপাতিক টি হয় সমচাপ হলে। এটা আমরা জানি। এটা হচ্ছে চার্লসের সূত্র। ভি ভি ভার্সেস টি। তাহলে তুমি কি এইখানে তুমি যদি ঢাল বের করতে চাও আমরা জানি এটা কি হয়। এই যে এটা হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন। তো এইটার যদি ঢাল বের করতে চাই তাহলে এটা ঢালটা আসবে কি? ডিভি বাই ডিটি এটা আসবে। তো ডিভি বাই ডিটি আসলে এখান থেকে যদি বের করবো তাহলে কত ভ্যালু তো আসতেছে? আর বাই পি। আর বাই পি সরি আর বাই পি। তাহলে এটা আমাদের একটা সূত্র মনে রাখতে পারবো যে সমচাপ প্রক্রিয়ায় ভি ভার্সেস টি গ্রাফের ঢাল হলো আর বাই পি। মানে যে কনস্ট্যান্ট প্রেসারটা আছে ওই কনস্ট্যান্ট প্রেসারটা তোমার যদি জানা থাকে সমচাপ প্রক্রিয়ায় তাহলে ওইটার ঢাল তুমি বের করতে পারবে পি ভার্সেস টি গ্রাফের। সেটা কিভাবে? আর বাই পি। আর তো মুখস্থ। আর হচ্ছে আমাদের ওই যে মোলার গ্যাস ধ্রুবক তাই না? এটা ভ্যালুটা কত মনে আছে? আর এর ভ্যালু কত? মোলার গ্যাস ধ্রুবকের ভ্যালু কত? আদর্শ গ্যাস চ্যাপ্টারে পড়ে আসছো। কত হবে? এইট এইট পয়েন্ট কত? হ্যাঁ 8.31। এটা হচ্ছে কোন এককে? এসআই এককে। সিজিএস এককে।
ওটা চেঞ্জ হয়ে যায়, তাই না? এর লিটার এটিএম একক গেলে ওটা চেঞ্জ হয়ে যায়। ৩ টা একক আছে। তারপর দেখবা যে এখন তুমি পরিবেশ রসায়ন করবা ইয়াতে, কেমিস্ট্রিতে। করতেছো কি? কেমিস্ট্রি কি শুরু করছো সেকেন্ড পেপার? ও, কেমিস্ট্রি সেকেন্ড পেপার শুরু করে দিবা, কারণ হচ্ছে ইয়া অনেক সেকেন্ড পেপারে কিন্তু ফার্স্ট পেপারটা যেমনটা ইয়া ছিল, মানে একটু উড়াধরা ছিল। ফার্স্ট পেপারে যেমন ল্যাবরেটরি নিরাপত্তা ব্যাপার তুমি পড়োনি, মানে পড়লেও ওটা তো খুব একটা চাপ ছিল না। গুণগত রসায়নের মেলা জিনিস আগের থেকে মোটামুটি জানা ছিল, ওই যে রাদার ফোর্ড বোর মডেল হ্যান ত্যান। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়টাও তো এরকম সোজাই ছিল। চতুর্থ অধ্যায়টা তোমার হচ্ছে রসায়ন আছে, আর পঞ্চম অধ্যায় তো বাদ দিলাম, পঞ্চম অধ্যায় তো এটা মুখস্থ টাইপের জিনিসপত্র। এই সেকেন্ড পেপার যখন কেমিস্ট্রিতে যাবা, প্রত্যেকটা অধ্যায়ে পড়াশোনা আছে। পরিবেশ রসায়নে পড়াশোনা আছে প্রচুর। তার পরিমাণগত রসায়নে অনেক ম্যাথ করা লাগবে, ওখানে প্রচুর পড়াশোনা। এরপরে তোমার যে অধ্যায়টা আসছে ওটা নাই বলি, ওটা হচ্ছে আমাদের মানে দ্বিতীয় অধ্যায় আছে জৈব রসায়ন, এই বিশাল বড় একটা অধ্যায়। মানে বা ইয়া কি বলে অর্গানিক কেমিস্ট্রি। তারপর তড়িৎ রসায়ন, ওটাও পড়তে হবে। তারপরে অর্থনৈতিক রসায়ন আছে, ওটাও পড়তে হবে। তো খেয়াল রাখবে তোমরা কিন্তু ফুল সিলেবাস। যাই হোক, এরপরে হচ্ছে আমরা সমচাপ পরীক্ষার কাছে আসি। সমচাপ, সমচাপ না সমায়তন, সমচাপ তো বললাম, সমায়তন। সমায়তনে আমাদের কি থাকে? ডিভিটা জিরো হবে, অর্থাৎ কোনো আয়তনের পরিবর্তন হবে না। ডিভি যদি জিরো হয়, তাহলে তোমার ওই যে সূত্রটা ছিল ওটা দেখবে যে এরকম হবে। ওটা ছিল পিডিভি, তারপর ভিডিপি ইকুয়াল টু আরডিটি। এটা সূত্র আমি ইয়া করে রাখছি, পিভি সমান এনআরটি আছে। তাহলে ডিভি যদি জিরো হয় তাহলে এটা হবে ভিডিপি সমান আরডিটি। আরে টি, বড় হাতের টি আর কি। তাহলে এখান থেকে যদি তুমি সমস্ত আয়তন পরীক্ষায় আমাদের যে গ্রাফটা হয়, এটা কিসের গ্রাফ হয়? এটা হচ্ছে পি ভার্সেস টি এর গ্রাফ। পি ভার্সেস টি প্লেনোর সূত্র। তাহলে এটা হয় একটা স্ট্রেট লাইন, এটা আমরা জানি। তো এখান থেকে যদি ঢাল বের করতে বলে, এটা আসলে ডিভি ভাগ ডিটি। তো এখান থেকে ডিভি ভাগ ডিটি বের করো। ডিভি ভাগ ডিটি কত আছে? আর বাই টি। তাহলে এটাও আমাদের একটা সূত্রের মতো, যে তোমার যদি কোনো আয়তন পরীক্ষায় আয়তনটা জানা থাকে, কত আয়তনের জিনিসটা হচ্ছে, তাহলে সেই প্রক্রিয়াটা পি ভার্সেস টি গ্রাফের তুমি ঢালটা বের করতে পারবা আর বাই ভি সূত্র দিয়ে। ঠিক আছে? এরপরে আমাদের যেটা নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম হচ্ছে সিপি আর সিভি, ওটা নিয়ে। তো সিপি আর সিভির মধ্যে আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে প্রথমে। তো ওইটা করি আসলে। টপিকটা হলো সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক। এই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তো আমরা প্রথমে সিভিটা নিয়ে আলোচনা করি। প্রথমে সিভি নিয়ে আলোচনা করি। এখন দেখো, সিভি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথম সম-আয়তন পরীক্ষা। দেখো, সিভিটা হচ্ছে সম-আয়তন পরীক্ষা, তাই না? সম-আয়তন পরীক্ষা। তো সম-আয়তন পরীক্ষায় আমরা কি বলি? যে সম-আয়তন পরীক্ষায় আমাদের আয়তনটা বাড়বে না, আয়তন স্থির থাকবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি ইয়ার সূত্রটা বের করো, কি বলে? সম-আয়তন পরীক্ষায় তুমি হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রটা কাজে লাগাও, তাহলে দেখবা যে এরকম আসবে। সম-আয়তন পরীক্ষায় যেহেতু কোনো কাজ হবে না, তাহলে ডি কিউ, ডিইউ আর ডিডব্লিউ। তো ডিডব্লিউর পরিমাণ আমাদের জিরো হয় সম-আয়তন পরীক্ষায়, তাহলে ডি কিউ ইজ ইকুয়াল টু কি হয়? ডিইউ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আপেক্ষিক মোলার আপেক্ষিক তাপ বলতে আমরা কোন সূত্র বলছি? যে যেহেতু আমরা সম আয়তনে আছি, এই জন্য মোলার আপেক্ষিক তাপটাকে আমরা সিভি দ্বারা ডিনোট করবো। আর সূত্রটা আমাদের কি ছিল? ডি কিউ এন ডিটি। এটা সূত্র ছিল না যে এনটি পরিমাণ তাপমাত্রা বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ লাগে। এখন এখান থেকে তুমি ডি কিউ এর ভ্যালুটা বের করে দিই। ডি কিউ আসলে কত আছে? এন সিভিডি। ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা সূত্র কিন্তু। ওকে, তাহলে ডিকিউ সমান এই ডিকিউ ইকুয়াল টু এনসিভিটি। যেহেতু সম-আয়তন প্রক্রিয়া, আমাদের টপিকটা কিন্তু এই সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক স্থাপন। ঠিক আছে? আচ্ছা, যেহেতু সম-আয়তন প্রক্রিয়ায় যেটা তাপ, ওটাই তো কি হয়? অন্তঃস্থ শক্তির ভ্যালু। এই যে এখান থেকে তুমি দেখো ডিকিউ ইকুয়াল টু ডিইউ। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? যে ডিইউ ইজ ইকুয়াল টু এন সিভি
ডিটি। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তি হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন হচ্ছে এনসিভিটি। ঠিক আছে, এটা এখন আমরা মনে রাখবো যে সম আয়তন প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা হচ্ছে এনসিভিটি। এটা সূত্র। ঠিক আছে, এনসিভিটিটি সম আয়তন প্রক্রিয়ায় আহ অন্তঃস্থ শক্তির পরিবর্তন হচ্ছে এনসিভিটিটি। সম আয়তন প্রক্রিয়া অন্তঃস্থ শক্তির পরিবর্তন এনসিভিটিটি। কারণ সমায়তন প্রক্রিয়া কি হয় আমরা পড়ছি যে যে পরিমাণ তাপ দেওয়া হয়, যেহেতু আয়তন ফিক্স, তো যে পরিমাণ তাপ শক্তি দেওয়া হয় ওটা টেম্পারেচার বৃদ্ধিতে কাজে লাগে। যেহেতু বাইরে থেকে যেহেতু কোনো কাজ হবে না, ডাব্লিউর পরিমাণ জিরো হবে, ডিডাব্লিউ পরিমাণ জিরো হবে, তার মানে যতটুকু তাপ শক্তি দিব ওই পুরোটাই ও নিজের টেম্পারেচার বৃদ্ধি করতে কাজে লাগে। অথবা উল্টাটা যদি বলি যে যতটুকু পরিমাণ ও তাপ শক্তি বর্জিত করবে ওটা আসলে কি করবে, নিচের টেম্পারেচারটা কমায়, অর্থাৎ নিজস্ব শক্তি বের করে ও তাপ শক্তিটা বর্জিত করবে। তো ডিকিউ ইজ ইকুয়াল টু হবে ডিইউ, মানে ওই সিস্টেমে এরকম। এটা গেল সম আয়তন পরীক্ষায়। মানে এটা তো বুঝছি তো না, যে তুমি কি করছো, তাপ দিছো, তাপ দেওয়াতে কোনো কাজ হয়নি কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাইছে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো যে তাপ তুমি দিছো কিন্তু কোনো কাজ হবে না, ওই পুরাটা তোমার তাপমাত্রা বৃদ্ধিতে কাজ থাকবে। কারণ ডিইউ বাড়বে মানে কি তাপমাত্রা বৃদ্ধি হবে, তাইলে না তোমার এই ডিইউর পরিমাণ বৃদ্ধি পাবে। ওটা গেল, তাহলে সমায়তন পরীক্ষা ডিই ইজ ইকুয়াল টু এমসিভিডিটি, ওটা আমরা বললাম। ঠিক আছে, এরপরে আমরা পাশে তাহলে সম চাপ যেটা হয় ওখানে কি ধরনের কাহিনী হয় ওটা একটু দেখছি। সমচাপ, চাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া কেন নিচ্ছি? কারণ এখান থেকে আমি সিপি পাবো। সম আয়তন কেন নিলাম? ওখান থেকে আমি সিপি পাইছি। ঠিক আছে, তো এই দুইটাকে কোনোভাবে আমাকে কানেক্ট করতে হবে। তো ওইটাই আমরা করার চেষ্টা করছি। তাহলে সমচাপ প্রক্রিয়া প্রথম সূত্রটা কিভাবে কি বলে, যে ডিকিউ ডিইউ ইকুয়াল টু হবে ডিডব্লিউ। এখানে তো আর কাজ শূন্য হবে না, এখানে তো কাজ হবে। ঠিক আছে, কারণ এখানে তো চাপ স্থির, আয়তন তো বৃদ্ধি পায়। তাহলে এখানে যখন আমি তাপ দিব, ধরো 500 জুল তাপ দিলাম, ধরো 500 জুল তাপ দিলাম, তো 500 জুল তাপ দেওয়াতে এখানে ধরো 300 জুল ওর তাপমাত্রা বৃদ্ধি পাইলো, আর ধরো 200 জুল ওর কাজ হলো। ব্যাপারটা হয় এরকম। অথবা এটাই হয় আর কি, যে 300 জুল কাজ হলো আর এটা। তো এখন এখানকার ক্ষেত্রে আমি সিপিটাকে নিয়ে আসতে হবে। তো একই ব্যাপার, তুমি লেখো ওই যে সিপি সমান আমরা কি, যেহেতু আমরা সমচাপ তাহলে এখানে আমরা মোলার আপেক্ষিক তাপটাকে সিপি লিখতে হবে। তো সিপি সমান, সিপি সূত্র তো একটাই, যে ডি কিউ বাই এন ডিটি, তাই না? তো এখন যেহেতু এটা সমচাপ এই জন্য আমি সিপি লিখছি, তাহলে এখানটার ক্ষেত্রে আমি যদি তাপের সূত্রটা লিখি, এটা কত আসছে, এন সিপি ডিটি। ঠিক আছে, তাহলে এটাও আমাদের একটা। এখন তোমাকে খালি একটু পার্থক্য বুঝতে হবে, এখানে যে ডিকিউটা তাপের পরিমাণটা ওটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া এই জন্য তোমার সিটা নিছো, সিপি নিছো। যখন তুমি ডিকিউটা সম আয়তনে বের করবে তখন তোমাকে নিতে হবে সিভি। এটা একটু দেখো, যে ডিকিউ যখন তুমি সম আয়তনে নিবা তখন নিতে হবে এনসিভি ডিটি, আর জিকিউ যখন তুমি সমতাপে নিবে তখন নিতে হবে এনসিপি ডিটি। কারণ দুটো তো আলাদা প্রসেস, দুটো প্রসেসে তাপমাত্রার পরিমাণ তো এক হবে না, তাই না? মানে আমি জিনিসটা বলতে চাচ্ছি কি, যে ধরে নাও তুমি করবা, ধরে নাও তুমি তাপমাত্রা পরিবর্তন কোন একটা গ্যাস আছে, দুইটা গ্যাস রাখছো তুমি দুইটা সিস্টেম, একটা সমচাপ প্রক্রিয়া একটা সম আয়তন প্রক্রিয়া। দুইটা গ্যাসের তাপমাত্রা তুমি 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো, তাই না? 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করবে দুইটা গ্যাসের তাপমাত্রা, দুইটা কিন্তু আলাদা প্রসেসে হচ্ছে। তো এখন কোনটাতে তোমার বেশি তাপ দিতে হবে বলো তো? সমচাপ প্রক্রিয়াটাতে বেশি তাপমাত্রা দিতে হবে না? ধরো না দুইটাতে তুমি সেম পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করতে চাচ্ছ, তাহলে যে সমচাপ পরীক্ষা ওখানে তো তোমার শুধু টেম্পারেচার ইনক্রিজ হয় না, ওখানে কিছু কাজও হয়। তো তুমি ধরে নাও এখানে 500, তুমি এখানে ধরে নাও ডিকিউর ভ্যালুটা 500 জুল দিলা, এখানে কিন্তু 500 জুলই ওই তোমার তাপমাত্রা বৃদ্ধি করে দিবে। এখন এখানে তুমি 500 জুল ওই সেম পরিমাণ তুমি তাপমাত্রা বৃদ্ধি করতে চাচ্ছ, তাহলে এখানে তোমার 500 জুল দিলে হবে না, এখানে তোমাকে আরো এক্সট্রা 700 দিলা। কারণ এখানে কিছু অংশ তোমার এই যে 200 জুল কাজ করতে ব্যয় হবে। তার মানে সেম পরিমাণ টেম্পারেচার তুমি বাড়াবা, সেম পরিমাণ তুমি ডিইউ এর পরিমাণ বাড়াবা, তোমাকে সমচাপে
চাপটা বেশি দিতে হবে। অর্থাৎ সমচাপের যে তাপটা ডিকিউ আর সম আয়তনের যে তাপটা ডিকিউ, ওই দুটো আলাদা। এজন্য দুটার জন্য আলাদা আলাদা সূত্র, একটার জন্য এনসিপিডিটি, একটার জন্য এনসিভিডিটি। বুঝতে পারছো? কনফিউজ যাতে না হয়। বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তো এখন এরপরে আমি এখন আরেকটা লাইন লিখবো। এটা এটা তুমি মানে একটু বলো এটা লাইন কি ভ্যালিড কি? তাহলে সমচাপ পরীক্ষায় তোমার আমি কি বললাম যে কাটিয়ে সমচাপ পরীক্ষায় ডিকিউর ভ্যালু তুমি যদি বের করতে চাও তুমি কি করবে? এনসিপিডিটি। ঠিক আছে, ভালো কথা। সমচাপ পরীক্ষায় যদি আমি ডিইউর ভ্যালুটা বের করতে চাই তাহলে এটা কি হবে বলো? এন সিভিডিটি এটা হবে। এখন এটা কে কে বুঝানো এটা বলো। সমচাপ পরীক্ষায় আছি কিন্তু ডিইউর ভ্যালুটা এনসিভিডিটি হবে। এটা কি বুঝছো? অর্ণব, বুঝে নিয়ে আসছে। ঠিক আছে, এটা প্রথমবার কেউ মানে বোঝা একটু ইয়ে হয়। এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি যে সমচাপ পরীক্ষায় আমি বললাম যে সমচাপ পরীক্ষায় ডিইউর ভ্যালুটা এনসিভিটি। কেন বললাম? কারণ দেখো ওই একই উদাহরণটা নেই যে তুমি দুইটাতে ডিইউর পরিমাণ সেম করবে। সমচাপ পরীক্ষায় ডিইউর ভ্যালু যা হবে সম আয়তন পরীক্ষায় ডিইউর ভ্যালু তাই হবে। দুইটাতে ডিইউর ভ্যালু সেম, অর্থাৎ তুমি সেম পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করতে চাচ্ছ। তাহলে তুমি এটা ডিইউর ভ্যালুটা সেম মানে দুইটাতে সেম হবে। ঠিক আছে? এখন তুমি যদি এখানে 500 ধরুন 500 জুল তুমি দিছো এই ডিকিউতে, তাহলে তোমার এখানে ওই 500 জুল পরিমাণ কি হবে মানে খরচ হবে, হয়ে ডিইউর পরিমাণ বাড়বে। আর এখানে তুমি যেটা তাপ দিবা এখানে তুমি 500 জুলই লাগতেছে, তোমার এখানে তোমার 500 জুল লাগতেছে। তাহলে এই 500 জুলটা তোমার যদি এখানে থাকতে তাহলে এখানে 700 জুল দেওয়া লাগবে, যদি এখানে কিছু কাজও হবে তাহলে এখানে 200 জুল। তাহলে এখানকার 500 আর এখানকার 500 তো একই না? মানে আমি যেহেতু দুইটাতে সেম পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করবো, তাহলে এই ভ্যালু আর এই ভ্যালু তো যেহেতু সেম, তাহলে আমরা এখান থেকে যে ডিইউর ভ্যালুটা পাইছি এনসিভিডিটি আমরা এখানে ইউজ করতে পারি এনসিভিডিটি। বুঝতে পারছো কি? আচ্ছা, ঠিক আছে। কথা হচ্ছে যে দুইটা প্রক্রিয়া তুমি সেম পরিমাণ টেম্পারেচার বাড়াতে চাচ্ছ, সেম পরিমাণ টেম্পারেচার বাড়াতে চাচ্ছ। তাহলে এখানে সেম পরিমাণ টেম্পারেচার বাড়ানো মানে কি, যে এখান থেকে মানে ধরে নাও এখানে যদি 500 জুল বাড়াতে চাও, 500 জুল পরিমাণ ডিইউ বাড়াতে চাও, এখানে 500 জুল পরিমাণ ডিইউ বাড়াতে হবে। তো এখন দুইটার মধ্যে পার্থক্য একটাই যে এখানে তোমাকে 700 দিতে হবে, এখানে তোমার ওই 500 দিলেই হবে। এখন আমি এই পরিমাণটা আমি যদি এইখান থেকে নিই মানে সম আয়তন থেকে নিই, সমস্যা আছে কোনো? যেহেতু সেম সেম হবে, তো সম আয়তনে যেটা ডিইউ ওটাই তো ডিকিউ, আর এই ডিকিউটা হচ্ছে এনসিভিডিটি। তো এই সেম পরিমাণটা আমরা এখানে ডিইউতে ইউজ করছি এনসিভিডিটি। মানে এই ভ্যালুটা আমরা যেহেতু সম আয়তন এবং মানে দুটাতে সমান চিন্তা করে ওটা বলতেছে। জিনিসটা আসলে একটু বুঝাইতে পারলাম না, অন্যভাবে বোঝানো যাইতো। আমি আরেকবার বলি, অন্যভাবে বলি। মানে তোমার সমচাপ পরীক্ষায় ডিইউ এর ভ্যালু লাগে, তাই তো? তো ধরে নাও দুইটাতে তুমি সম আয়তনে সম আয়তনে যেটা আহ, যে পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করবে আর সমচাপে ঠিক সেম পরিমাণেই তোমার তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, ডিইউ ভ্যালুটা দুইটাতে সেম হতো। তো আমরা কি করতে পারি, এই তো যেহেতু দুইটাতে সেম পরিমাণ টেম্পারেচার আমরা বাড়াবো, তাহলে আমরা সম আয়তনে যেই সূত্রটা আমরা ইউজ করছি ডিইউর জন্য ওটা আমরা সমচাপে ইউজ করতে পারি না, কারণ ভ্যালু তো সেম, দুটাতে সেম পরিমাণ টেম্পারেচার বৃদ্ধি করবো। এবার কি কিছু বোঝা গেছে? হ্যাঁ, মানে তোমার কিভাবে বলবো, আচ্ছা যাই হোক, আমি যতটুকু পারছি এটুকু বললাম যে দুইটাতে যেহেতু সেম পরিমাণ টেম্পারেচার তুমি বাড়াবা, তো এই জন্য তোমার ভ্যালুটা আমরা সেমই নিতে পারি। অর্থাৎ ওখানকার ডিইউ যেহেতু এনসিভিডিটি, তাহলে এখানে আমরা ওই এনসিভিডিটিটা ইউজ করতে পারি। সেম টেম্পারেচার আমি তো সেম বলি, আমরা সমায়তনেরটা নিলেই তো হয়ে যাচ্ছে, ডিইউর ভ্যালুটা সমায়তন থেকে নিলেই তো হয়ে যাচ্ছে এনসিভিডিটি। ঠিক আছে? তবে খালি এটাই যে এখানকার এই ভ্যালুটা আর এখানকার এই ভ্যালুটা সেম হবে না, দুটা ডিফারেন্ট আর কি। তবে এইখানকার এই দুইটা ভ্যালু সেম। বুঝতে পারছো?
কারণ এই ডিকিউ আর এই ডিকিউ তো সেম, কিন্তু ডিইউ এই দুটাতে সেম, কারণ আমি কি বলবো টেম্পারেচার একই বাড়াবো, তাহলে এখানকার ডিইউ যেটা হবে ওখানকার ডিইউ একই হবে, তার জন্য একই সূত্র ইউজ করতে পারি, সমস্যা তো নেই। এখানে তো ডিইউটা আলাদা হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এটা নিয়ে আর না বলি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এরপর আমরা ডিকিউ প্রথম সূত্রটা আমি আরেকবার লিখবো, ডিইউ ডি ডাব্লিউ। তাহলে এখান থেকে আমি ডিকিউর ভ্যালুটা এখানে লিখবো এন সিপি ডিটি, যেহেতু সমচাপ। আর এখানে ডিইউর ভ্যালুটা লিখবো এন সিভি ডিটি। ঠিক আছে, দেখো এবার থেকে তুমি কি করবা, এটা মনে রাখবা যে ডিইউ মানে এনসিভিটি। ঠিক আছে, ডিইউ মানে এনসিভিটি ইরেসপেক্টিভ অফ এনি প্রসেস, রুদ্রতাপীয় হোক, সমুষ্ণ হোক, সমচাপ হোক, সবখানে তোমার ডিইউ ইজ ইকুয়াল টু এনসিভিটি। ওকে, পিডব্লিউ সমান আবার কি লিখতে হবে, পিডিভি লেখা যায় না? লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা এইটা একটু পরের লাইনে লিখি। আচ্ছা, আমাদেরকে এবার আরেকটা ইয়া করতে হবে, প্রতিবাদ একটু, এখানে একটু প্রতিপাদন গুলো একটু দেখতে হবে আমাদের, উপায় নেই। পিভি সমান এনআরটি সূত্র পড়ছো, তো এন সমান আমি 1 মন ধরলাম, তাহলে পিভি সমান কি বলা যায়, এন আর সরি সরি, পিভি সমান আমরা বলতে পারি এর আগেরটাই, আমি যেটা একটু আগে করলাম এখানে। এবার এটাকে আমি করতে যাচ্ছি, পিডিভি আছে তো, তো এটাকে আমি হচ্ছে ডিটি সাপেক্ষে ইয়া করবো, মানে ডিফারেন্সিয়েশন করবো। ডিটি সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে এটা আসবে পি ডিভি ডিটি। আরে হ্যাঁ ঠিক আছে, তো এটাই তো আসবে। আচ্ছা, ডিভি ডিটি, তাহলে এখান থেকে যদি লিখি তাহলে পি ডিভি সমান পি ডিপি মানে আর ডিটি। এনটাকে আমরা রাখি, এনটা লাগবে, এনটা কি লাগবে, এনটাকে ওয়ান ধরো, ওয়ান ধরে যদি করো তাহলে হচ্ছে, যেহেতু আমরা সমচাপ পরীক্ষায় আছি, সমচাপ পরীক্ষায় ডিপি এর ভ্যালু হচ্ছে 0, তাহলে আমরা কি বলতে পারি, পি ডিভি হচ্ছে আর ডিটি সমান। ঠিক আছে, এখন এই পি ডিভিটায় তো কাজ ছিল, দেখো তো এটা তো তোমার পি ডাব্লিউ ছিল, তাই তো, পি ডাব্লিউ বা পি ডিভি সমান আর ডিটি। এখন আমাদের ওখানে কি সূত্র লিখে আসলাম একটু তুমি খেয়াল করবা, এর আগের পৃষ্ঠায় এন সিপি ডিটি, এন সিভি ডিটি। আচ্ছা, আমরা যেহেতু এনটা নিয়ে রাখছিলাম না, আচ্ছা এখানে আবার ওয়ান বলে দিচ্ছি, তাহলে এখানে আমি এন এর ভ্যালুটা রাখি, এন এর ভ্যালুটা ওয়ান ধরলে ধরতে পারতো, নাহলে এনটা রাখি দিলাম, এনআরডিটি লিখলাম। তাহলে এখানে এনসিভি ডিটি লিখলাম, আর এখানে কি লিখছিলাম, পিডিভি লিখছিলাম কাজের লোক। তাহলে এন সিপি ডিটি, এন সিভি ডিটি, পিডিভির জায়গায় তুমি এনআরডিটি লিখতে পারো। এখন এখান থেকে তুমি অনেকগুলো জিনিস চলে যায়, এনডিটি গুলো চলে যায়, তাহলে সিপি কাটো, সিভি সিভি, সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, তার মানে সিপি মাইনাস সিভি, এটা আসতেছে আর এর সমান। এইটাই আমাদের সিপি এবং সিপি এর মধ্যে সম্পর্ক, সিপি মানে সিভি ইজ ইকুয়াল টু আর। তো এটা একদম মনে রাখবো, মুখস্থ রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, এটা মুখস্থ রাখবে, সিপি মানে সিভি ইকুয়াল টু আর। আর এই প্রতিপাদনটা কি লাগবে, লাগবে। ঠিক আছে, এটা গেল, এরপরে আরো কাজ আছে আমাদের। ঠিক আছে, আমাদের ওই প্রশ্নটার জবাব দিয়ে দিয়ে আগে, ওয়াই সিপি ইজ গ্রেটার দেন সিভি, কেন? তো আমি মুখে বলি, তুমি একটু বোঝার চেষ্টা করো যে কিভাবে বলবা। ধরুন আমি আগে সূত্রটা লিখি, সিপি সমান ডি কিউ এন ডিটি। ঠিক আছে, তাহলে সি ধরে নাও তুমি, সি সমান 1 মোল, আমি যদি এন সমান 1 ধরি,
তুমি এটা গুছায় লিখতে হবে, ঠিক আছে? এটা আমাদের যেহেতু ওই যে খ নম্বর প্রশ্নগুলোতে আসবে, সি ইকুয়াল টু এন এর ভ্যালু তুমি যদি 1 ধরো, তাহলে এটা আসছে ডি কিউ বাই ডিটি, ঠিক আছে? তো এখন তুমি সেম পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করবা, যেটা আমি একটু আগে আলোচনা করতেছিলাম। তো কোনটাতে বেশি তাপ দিতে হবে বলতে পারবা? সিপি তে নাকি সিভি তে? কোন প্রক্রিয়াটাতে? সমচাপে নাকি সম আয়তন? কোন প্রক্রিয়াতে? ধরুন ডিউ পরিমাণ তুমি সেম বাড়াবা, কোনটাতে বেশি তাপ দিতে হবে? এটা নিয়ে আমি একটু আগে বলতেছিলাম। বলো তো কোনটাতে বেশি তাপ দিতে হবে? কেন? হুম 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 হুম। তার মানে তোমার ওখানে যে তাপ শক্তিটা দিবা, ওটা শুধুমাত্র তোমার তাপমাত্রা বৃদ্ধি করতেছে না, ওটা কিছু কাজও করতেছে। ফলে সে আসলে দুইটা কাজ করতেছে, তাই না? তো এজন্য সেম পরিমাণ তুমি যদি টেম্পারেচার ইনক্রিজ করতে চাও, তাহলে ওই সমচাপে তোমাকে বেশি তাপ দিতে হবে। তাপমাত্রা ডেলটি ডিটি যদি সেম থাকে, ডিকিউ যার বেশি হবে তার সি এর মানটাও বেশি হবে না? এজন্য সমচাপ পরীক্ষায় সি মোলার আপেক্ষিক তাপটা সম-আয়তন পরীক্ষায় মোলার আপেক্ষিক তাপের চেয়ে বেশি হয়। ঠিক আছে? এই কথাটা একটু সুন্দর করে গুছায় লিখতে হবে। পারবা? তুমি এভাবে লিখতে পারো যে সিপি তে যখন আমি সমচাপ পরীক্ষায় থাকে, তখন সেম পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য আহ কি করতে হয়? বহিঃস্থ শক্তির পরিমাণ বেশি দিতে হয়। আর সমায়তন পরীক্ষার ক্ষেত্রে কি হয়? কোনো কাজ সম্পাদন হয় না। ফলে পুরা শক্তিটা তাপমাত্রা বৃদ্ধিতে কাজে লাগায়। এজন্য সমচাপ কি? সমচাপ পরীক্ষায় সিপির ভ্যালুটা মোলার আপেক্ষিক তাপটা সম আয়তন পরীক্ষার চেয়ে বেশি। এটা বললেই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তুমি এটাকে এফএল লিখেও দিতে পারো। কিভাবে লিখতে পারো? যে ধরুন সিপি তে তুমি এটা বললা ডিকিউ সমচাপ পরীক্ষা এন্ড ডিটি, তাপমাত্রা পরিমাণ সেম হবে। আর সিভি ইকুয়াল টু তুমি বললা ডিকিউ ডি এন্ড ডিটি। এখন তুমি এই দুটো তুমি যদি ভাগ করো, সিভি বাই সিভি, এটা আসবে ডিকিউ বাই পি আর ডিকিউ বাই ভি। তো তারপর বলবা যে এরকম যে কি, যেহেতু ডিকিউ পি ইজ গ্রেটার দেন ডিকিউ ভি, এটুকু তো বুঝছো? তো অতএব আমাদের সিপি ইজ গ্রেটার দেন সিবি হবে। তাহলে এটা প্রশ্ন আমাদের লাগবে অ্যান্সার করতে। আচ্ছা, এখন এখানে আমি একটা কথা লিখছি যে কোনটা সিপি, এরপর আমাদের আরেকটা নতুন একটা রাশি আসবে, সিপি বাই সিভি। এই দুটোর অনুপাতটাকে আমরা বলি গামা, গামা বলি। এই যে গামা বলা হয়, সিপি বাই সিভি কে বলা হয় গামা। তো এইটা এখন আমরা ইয়া করব, এটা আমাদের জন্য খুব জরুরি। সিপি বাই সিভি এর যে অনুপাতটা, এটা যে গামা, এটা আমাদের জন্য জরুরি। সিপি বাই সিভি এর যে অনুপাতটা। আচ্ছা, তাহলে তোমার একটু ইয়া বলো যে এক এক পারমাণবিক এক পারমাণবিক গ্যাস, দুই পারমাণবিক গ্যাস আর হচ্ছে বহু পারমাণবিক গ্যাস, ওদের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রাগুলো কার কত কত একটু জানা আছে? বুঝো নাই? কি বললাম? ভুলে গেছো? সমস্যা নাই, আমি বলে দিচ্ছি। ওটা লাগবে তো আমার সমচাপ প্রক্রিয়া। আচ্ছা, এখানে তো আমি কতগুলো সূত্র আজকে লিখে দিতে চাইলাম। আচ্ছা, লিখতেছি পরে। তার আগে এটা লিখে দিই। সমচাপ প্রক্রিয়া কি হয় জানি? ডি কিউ ডি ইউ সমান কি ডি ডাব্লিউ। তো আমরা আজকে যেটা নতুন করে শিখলাম যে ডি কিউ সমচাপ যদি হয়, এটা হবে এন সিপি ডিটি, আর ডি ইউ এটা হবে এন সিভি ডিটি। আর এটা আমরা আগে থেকে জানি,
DW সমান PdV। তাহলে এটা তোমার একটা নতুন সূত্র, এটা একদম মাথায় রাখতে হবে আমাদেরকে, ঠিক আছে? এই কারণ এটাতে অঙ্ক আসতে পারে। কারণ তোমাকে এর যেমন আজকে যে অঙ্কটা করছো ওখানে কি সব বলে দিছি না, বলে দেওয়া ছিল না? বিকিউ এত, বর্জিত তাপ এত, তোমার অন্তঃস্থ শক্তির পরিবর্তন এত, তোমার কাজ এত, সব বলে দিছে। তো এরপর অঙ্কগুলোতে এগুলো কিছুই বলে দিবে না। তোমার এগুলো বাইর করতে হবে, তারপর তো ওখানে অঙ্ক করতে হবে। তো তখন এগুলো যদি বলে দেওয়া না থাকে তাহলে এগুলো বাইর করার জন্য কিছু উপায় তো বলে দিবে। তো ওই জন্য ওই উপায়গুলো কি, ধরো তোমার মোল সংখ্যা দিয়ে দিল, মোলার আপেক্ষিক চাপ দিয়ে দিবে, তাপমাত্রা পরিবর্তন দিয়ে দিবে, উম, আয়তনের পরিবর্তন দিয়ে দিবে, মানে তোমাকে যথেষ্ট ডাটা দিবে যাতে করে তুমি এইগুলা বের করতে পারো, তারপর তখন এইগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারো। তো এই জন্য এই আজকের জন্য এটা সূত্র আর কি আপাতত মনে রাখো। এরপর হচ্ছে আমি আরো কয়েকটা সূত্র দিব শেষে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের যে টপিকটা ওটা হচ্ছে অন্তঃস্থ শক্তির সাথে আমাদের হচ্ছে একটা সম্পর্ক, ওই যে যেটা আমি একটু আগে লিখলাম, সিপি বাই সিভি হচ্ছে গামা। তো এটা একটা, এটা করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অনুপাত, যে সিপি বাই সিভির অনুপাত। এটা থেকে আমরা অনেক কিছু করবো দেখো। এটা মানে কি, স্থির চাপে দোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে সরি স্থির আয়তনে দোলার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে গামা। এখন গামা জিনিসটা আসলে কেন ইম্পর্টেন্ট, গামার তাৎপর্যটা কি, ওটা আসলে আমি বলি। আমাদের কেন এই সিভি বাই সিভিটা লাগতেছে বা এই অনুপাতটা লাগতেছে, সেটা তুমি বলতে পারো যে গামার তাৎপর্য। ঠিক আছে, তো প্রথমটা হলো যে আমরা এডিয়াব্যাটিক প্রসেস পড়ছি, এডিয়াব্যাটিক মানে রুদ্ধতাপীয় প্রসেস পড়বো, পড়ি নেই, পড়বো। এই ডিয়াবেটিক প্রসেসে এই ডিয়াবেটিক প্রসেসে চাপ এবং আয়তনের সম্পর্ক স্থাপন করতে গামা প্রয়োজন হবে। দেখো, আমি যখন আজকে যে তোমার ঢালগুলো আলোচনা করতেছি, কি কি এই যে তোমার সম আয়তন পরীক্ষার জন্য, সম চাপের জন্য, সমষ্ণের জন্য, সবগুলোর জন্য এরকম আমি করলাম। রুদ্ধতাপের জন্য কিন্তু করি নাই, কারণ রুদ্ধতাপীয়তে আসলে এটা একটু ডিফারেন্ট, এটা এরকম নর্মাল হয় না। তো রুদ্ধতাপীয়র জন্য একটু এটা আমাদেরকে করবো সামনে, যে রুদ্ধতাপীয়র ক্ষেত্রে পিভি, পিটি, মানে এই যে চলকগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, ওগুলো প্রতিস্থাপন করতে হবে। তো সেটার জন্য এই জন্য বলতেছে যে এডিয়াবেটিক প্রসেসে তোমার হচ্ছে চাপ ও আয়তনের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করতে চাও, তাহলে তোমার এই গামাটা প্রয়োজন হবে। এটা ঠিক আছে, এইভাবে লিখবো যে স্থাপন করতে গামা প্রয়োজন হবে। এটা লিখলাম। তারপর আর কি কাজে লাগে, গ্যাসীয় মাধ্যমে, মানে এটা তো দেখবা যে গ্যাসীয় মাধ্যমে, এটা ধরে নাও 2 নম্বরের প্রশ্ন আসলে এগুলো লিখে দিবা। গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ নির্ণয়ে গামা প্রয়োজন। তারপর 3 নম্বরে হলো, লেখাগুলো বাদ দাও, গ্যাসের প্রকৃতি, ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয়ে গামা প্রয়োজন। প্রকৃতি মানে ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মান। এইগুলোর জন্য আমাদের গামাটা দরকার, সিবি বাই সিবি দরকার। আচ্ছা, ঠিক আছে। তো এখন পরের টপিকে যাই। সিবি বাই সিবি এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো তো কিভাবে বের করবো আমরা এখানে? আচ্ছা, তোমরা ইয়া পড়ছো, মানে স্বাধীনতার মাত্রা জিনিসটা কাকে বলে, এটা বলতে পারবা? কাকে বলে?
নাকি ভুলে গেছো? আচ্ছা, এক পারমাণবিক গ্যাসের জন্য অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা, এটা সূত্র পড়ছো কিনা বলো? E সমান F/2 nRT। পড়া হয়েছে? হ্যাঁ, দেখছো? এটা সূত্র দেখছো? আচ্ছা, ঠিক আছে, দেখছো। তাহলে এফ এর ভ্যালুটা এখানে কি আসলে? হ্যাঁ, স্বাধীনতা মাত্রা, রাইট। তাহলে তোমরা দেখবা যে আমরা তো এইটা সূত্র পুরো পাস, তাই না? আহ, এই যে ই সমান 3/2 nRT, এটা সূত্র দিয়ে পড়ে তাই। তো এখন যদি ওটা স্পেসিফিক ভাবে বলে দেয় এক পারমাণবিক গ্যাস, দ্বি পারমাণবিক গ্যাস, তাহলে ওটার ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা, আর দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা, বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা আলাদা আলাদা। যেমন এক পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা হচ্ছে 3, দ্বি পারমাণবিকের জন্য 5, এবং বহু পারমাণবিকের জন্য 6, 3, 5, 6 এগুলা। তো এই যখন তোমাকে স্পেসিফিক ভাবে বলে দিবে কোন একটা গ্যাস, ধরে নাও বললো যে নাইট্রোজেন গ্যাস বলে দিল বা অক্সিজেন গ্যাস বলে দিল, এগুলো কিন্তু দ্বিপারমাণবিক গ্যাস। এগুলোর ক্ষেত্রে তুমি যদি 3/2 এনআরটি সূত্র দিয়ে অন্তঃস্থ শক্তি বের করো, তাহলে ভুল হবে, এটাতে 5/2 এনআরটি দিতে হবে। আবার ধরো তোমাকে বললো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটার ক্ষেত্রে এগুলো তো বোধহয় স্যাররা পড়াইছে যে কার্বন ডাই অক্সাইডটা একটু ডিফারেন্ট, কারণ কার্বন ডাই অক্সাইডটা যদিও বহু পারমাণবিক গ্যাস CO2, কিন্তু এটা গঠনটা হয় এরকম দ্বিপারমাণবিক গ্যাসের মতো, স্ট্রেট লাইন। এই জন্য আসলে এটার স্বাধীনতার মাত্রা 5 ধরা হয়, এগুলো আর কি। তার বহু পারমাণবিক গ্যাস যদি বলে, ধরুন N2O, এরকম N2O5 এরকম টাইপের বলবে, তাহলে সেক্ষেত্রে আমাকে স্বাধীনতার মাত্রা 5 ধরতে হবে। তো সেটা একটা আলাদা আলোচনা ছিল, স্বাধীনতার মাত্রা ওইটা ছিল। তো এখন হচ্ছে আমাদের এই অন্তঃস্থ শক্তির যেহেতু আমাদের এটা আগে কি বলে গ্যাসিয়াস সিস্টেম, তাহলে এখানে কিন্তু অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা লাগবে। তো অন্তঃস্থ শক্তির পরিবর্তন একটা সূত্র তো এনসিভিডিটি পড়লাম, আরেকটা সূত্র আমরা আদর্শ গ্যাস থেকে পড়ে আসতেছি, ওই যে 3/2 এনআরটি। তো এখন যদি এটা এক পারমাণবিক হয়, দ্বিপারমাণবিক হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে আবার চেঞ্জ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এক পারমাণবিক গ্যাস যদি হয়, তাহলে স্বাধীনতার মাত্রা কত বললাম? 3। এফ ইকুয়াল টু হবে 3। তাহলে আমরা যদি ডিইউ এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু কত হবে? 3/2, মানে মেন সূত্রটা হচ্ছে F/2 এনআরটি। তাহলে যদি এটা 3 হয়, তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু হবে, আর ডিইউ সমান আমরা এর আগে কি পড়ে আসলাম, এনসিভি/ডিটি। হ্যাঁ, তাহলে এফ এর ভ্যালুটা যদি 3 হয়, তাহলে 3/2 এনআরটি হবে এটা। তো এখান থেকে তুমি যদি করো, যেহেতু আমরা পরিবর্তন হিসাব করতেছি, তো এটাকে ডেল টি দিয়ে করি। তো এখন তাহলে সিভি ইকুয়াল টু কত আসতেছে? সিভি ইকুয়াল টু আসতেছে, আচ্ছা আমি আগে সূত্রটা প্রতিপাদন করি, বুঝছো? তাহলে এরপর আমি এক পারমাণবিক, বহু পারমাণবিক, এগুলা আমি আলোচনা করতেছি, আগে সূত্রটা প্রতিপাদন করে নিই। প্রথমে হচ্ছে সিভির ভ্যালু বের করবো, তাহলে ডিইউ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি F/2 এন আর, এটা তো যেহেতু ডিইউ আমি পরিবর্তন ডেল ইউ নি, ডিইউ নিছি, পরিবর্তন নিয়েছি, তাহলে এখানে ডিটি ইউজ করতে হবে। যদি ইউ নিতাম তাহলে 3/2 এন আর টি ইউজ করতাম, টি। এটা ইউ এর ভ্যালু, পার্টিকুলার একটা ভ্যালু, যেহেতু পরিবর্তন নিচ্ছি, তাহলে এখানে তাপমাত্রা পরিবর্তন নিতে হবে, কারণ তাপমাত্রা পরিবর্তনে তো আমাদের অন্তঃস্থ শক্তি পরিবর্তন হয়, তাই না? ঠিক আছে, ডিটি কেন নিচ্ছি এবার আসলে বুঝতে পারছো। তাহলে ডিইউ সমান আমরা এনসিভি ডিটি করে আসতেছি, F/2 এন আর ডিটি। তাহলে এখান থেকে সিভির ভ্যালু কত আসতেছে? F/2 আর, তাই না? তাহলে এটা আমাদের কিন্তু একটা সূত্র, সিভি ইকুয়াল টু F/2 আর। ঠিক আছে তো? হ্যাঁ।
সিভি ইকুয়াল টু এফ বাই টু আর। এরপর সিপির ভ্যালু বের করবো। সিপির ভ্যালু বের করবো আমরা সিভিটাকে মানে এফ স্বাধীনতার মাত্রার রেসপেক্টে প্রকাশ করার চেষ্টা করতেছি। তাহলে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আমরা আর পরে আসলাম একটু আগে, সিভি মাইনাস সিভি ইকুয়াল টু আর একটু আগে পরে আসলাম। তো এখান থেকে সিপি ইকুয়াল টু কি লেখা যায়, সিভি প্লাস আর। তো এখান থেকে আমরা লিখতে পারি সিভির ভ্যালু হচ্ছে এফ বাই টু আর এটা হচ্ছে আর। তাহলে আমরা কি বলতে পারি যে সিপি সমান আরটা করে যদি কমন নাও তাহলে এটা হবে 1 প্লাস এফ বাই টু আর। তাহলে এটা হচ্ছে সিপির ভ্যালু, এটা আমাদের একটা সূত্র। এখন এই সিপি এবং সিভি আমরা বিভিন্ন টাইপের এক পারমাণবিক গ্যাসের জন্য, দ্বি পারমাণবিক গ্যাসের জন্য এবং বহু পারমাণবিক গ্যাসের জন্য বের করবো। আমার মোদ্দা কথা দেখাচ্ছে যে তোমার এক পারমাণবিক, বহু পারমাণবিক এবং দ্বি পারমাণবিক গ্যাসের জন্য সিপি এবং সিভি ভ্যালু গুলো আলাদা আলাদা পাবে। কারণ ওই যে ডিপেন্ড করতেছে স্বাধীনতার মাত্রার উপর, এবং স্বাধীনতার মাত্রা তো সবার জন্য আলাদা। তাহলে এফ এর জন্য এফ, যেহেতু আমাদের এক পারমাণবিক গ্যাস, তাহলে এক পারমাণবিক গ্যাস যদি হয় তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে 3। তো এফ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে সিভি ইকুয়াল টু কত আসবে, 3/2 আর, তাই না? আর সিপি ইকুয়াল টু কত আসবে, 5/2 আর। দেখো তো এটা আসবে কিনা। ঠিক আছে, এই যে 1 + 3/2 করলে কত হয়, মানে 1.5 আর 1 যোগ করলে কত, আড়াই। আড়াই মানে কি 5/2, 5/2 আর। এখন এখান থেকে আবার ওই যে গামাটা আমরা করলাম, গামাটাও লাগবে। তো গামাটা কি হয়, সিপি মাইনাস সিপি, সিপি বাই সিপি কি হয়, গামা। তো এখানে কত হবে, 5/2 আর 3/2 আর। তাহলে এটা কত আসে, 5/2 আর 3/2 মানে আড়াই আর 1.5 ইয়া করো, এটা ইয়ে আসবে সম্ভবত 1.67 এটা আসবে। তাহলে গামা ইকুয়াল টু 1.67 ফর এক পারমাণবিক গ্যাস। এটা মুখস্থ রাখবো আর কি। ঠিক আছে, হ্যাঁ এই যে ও হ্যাঁ সিবি লিখছি না, সরি সরি, সিপি হবে। হ্যাঁ 5/2 আর ওই যে সূত্র 1 + f/2 আর আছে না, ওখান থেকে তুমি 3 বসাও, তাহলে 1 + 3/2 করলে 5/2 আসবে। তাহলে এটা এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে আমরা কি কি করতেছি, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিবির ভ্যালু, এক পারমাণবিক গ্যাসের সিপির ভ্যালু, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু, আর এক পারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা। এই চারটা জিনিস আমরা বললাম। ঠিক আছে, তার মধ্যে কি বললাম যে গামার ভ্যালুটা মুখস্থ রাখবা, যে 1.67 এটা লাগবে। দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে প্রথমে আমরা সিবির ভ্যালু বের করো, f/2 আর। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে f কিন্তু 5 হয়, ঠিক আছে। তাহলে 5/2 আর, আর সিপির ভ্যালু কত হবে, 5/2 প্লাস 1, তাহলে এটা আসবে 7/2 আর। তাহলে আমরা যদি গামার ভ্যালুটা বের করো, 7/2 ডিভাইডেড বাই 5/2, এটা আসবে, আর আর কাটা যায় আলটিমেটলি। তাহলে গামার ভ্যালুটা আসবে সম্ভবত 1.44। হ্যাঁ এটা আসবে 1.4, এটুকু নিলে হবে 1.4। তাহলে এটার ক্ষেত্রে গামার ভ্যালু হচ্ছে 1.4। এরপর হচ্ছে বহু পারমাণবিক, বহু পারমাণবিকের ক্ষেত্রে কি হবে, এফ এর ভ্যালু হবে স্বাধীনতা মাত্রা হবে 6, এবং ওইটা গামার ভ্যালু বের করবো, সিভি হবে কত, 6/2, তাহলে 3 আর। আর সিপি কত হবে, f/2, তো তাহলে 3 আর 4 আর কোথায়, তাহলে সিপি বাই সিবি হচ্ছে গামা। তাহলে এটা আসছে 4/3, এটা আসবে 1.33। তাহলে এটা গামাটা হচ্ছে 1.33। তাহলে আমরা হচ্ছে এই বহু পারমাণবিক গ্যাসের জন্য আর দ্বি পারমাণবিক গ্যাসের জন্য গামার ভ্যালু গুলো মুখস্থ রাখবো।
তারপর 1 মার্কের জন্য। ঠিক আছে? এই আরকি। আচ্ছা। তাহলে এখন আমাদের মোটামুটি আমরা অনেকটা আগাইছি। আমাদের এখন আরো বাকি আছে। মানে ১ম সূত্র থেকে আমাদেরকে ওই যে রুদ্রতাপীয় ক্ষেত্রে P, V, T এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তারপর হচ্ছে আরেক আ বে এদের জন্য সমস্ত প্রক্রিয়া এবং রুদ্রতাত্ত্বিকের জন্য কাজের রাশিমালা বের করতে হবে। তাইলে আমাদেরকে মোটামুটি এই অধ্যায়ের 60% শেষ হবে। আর 40% তখন আমাদের বাকি থাকবে। তো ঠিক আছে তাহলে আজকে এখান থেকে। ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা। ঠিক আছে তাহলে আজকে এখান থেকে আমরা কালকে করব।